মনে করেন এখন থেকে ফ্রম নাও অন আমাদের সংবিধানে যা কিছু আছে সবকিছু বিএনপি মেনে চলে, যেমনটা আমরা জনাব সালাউদ্দিন আহমেদের কথা, যেমনটা আমরা অ্যাডভোকেট আসাদুজ্জামানের কথা আমরা জানতে পারলাম, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর কথায় বিএনপি কি এই সংবিধানকে মান্য করে পথ চলছে? কোনটা সংবিধানের মানা হচ্ছে, কোনটা মানা হচ্ছে না, এই হিসেব যদি আমরা এখন করি আমরা সকলেই ধরা খাবো। কারণ সংবিধানের অনেক কিছুই আমরা এখন মানতে পারি নাই বিগত 18 বছর। এখন আমরা হঠাৎ করে আমার সালাউদ্দিন ভাই এত সংবিধান প্রীতি হয়ে গেল, তিনি বাধ্য করে সকলকেই সংবিধানের ভিতরে ঢোকাচ্ছেন, অথচ তিনি নিজেরাই মানতে পারছেন না। আমরা তো সেটাই বলছি ভাই, এই হিসেবে গেলে সকলেই কিন্তু অন ফায়ার হবেন। এই হিসাবে না গিয়ে আমরা সংস্কার সকলের জন্য। কিন্তু আপনার মনে হয় না আপনি একজন ব্যবহারজীবী, আপনাকে প্রতিদিন আসলে সংসদে দাঁড়াইতে মানে কোর্টে যাইতে হইতেছে, আপনি আপিল বিভাগে যাইতে হইতেছে, সব চিফ জাস্টিসের সামনে আপনি কথা বলতেছেন, আপনার কিছু মনে হয় না যে এখন থেকে বা এই সময় থেকে সংবিধান যদি আপনি অক্ষরে অক্ষরে না মানেন এটা ঝামেলা তৈরি করবে? যেগুলি বিষয়ে একমত আছে সেগুলি বাদ দিয়া আপনি যদি সংবিধানটা এখান থেকে মানতে না শুরু করেন তাহলে এটা কিন্তু বড় ধরনের ঝামেলার মধ্যে আপনি পড়বেন। আজকে আপনি যেটা রায় নিয়ে বাইরে হয়ে আসবেন জনাব শিশির মনির, আগামীকালই কিন্তু সেটা আবার বাতিল হবে, কারণ আপনি সারাক্ষণ সংবিধানটাকে লেটার এবং স্পিরিট দুইটা দিয়ে আপনার ফলো করতে হয়। এটার উত্তর আছে কিন্তু। জি বলেন তো উত্তরটা। এই যে এই বিষয়গুলো অনুধাবন করে, এই যে আপনি একটা কথা বলছেন না, আই ডু এগ্রি উইথ ইউ, আই হ্যাভ ফুল রেসপেক্ট টু ইউর ওপিনিয়ন। এট দ্য সেম টাইম এই যে অ্যানোমালিস গুলো হয়ে গেছে, অ্যানোমালিস গুলো হয়ে যাচ্ছে, এগুলো তো আমরা রিয়েলাইজ করার পরেই আমরা বললাম সংবিধান নির্বাচন হওয়ার প্রথম কাজ হবে সংস্কারের কর্মটা কুইকলি সেরে ফেলা। আচ্ছা, আজকে 40 দিনের উপরে সরকারের বয়স হয়েছে, যদি এই সেটেল ম্যাটারকে আনসেটেল না করতো, আমার ধারণা এতদিনের সংবিধান সংস্কারের স্কিম পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়ে যেত। হচ্ছে যে এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা হচ্ছে, বলা হচ্ছে যেটা 72-এর সংবিধান, কিন্তু এটা কি আসলে 72-এর সংবিধান? এই 72-এর সংবিধান থেকে তো 72-এর সংবিধান তো আসলে আওয়ামী লীগও মানে নাই, আওয়ামী লীগও পরে দেওয়ার ফেরতও যাইতে পারে নাই। এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর বিশ্বাসের কথা আছে, এই সংবিধানের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলামের কথা আছে, এই সংবিধানের সাথে 72-এর সংবিধানের আসলে মিলও অনেক কম। আমাদের প্রশ্ন হচ্ছে এই সংবিধান আপনারা ছুঁড়ে ফেলার জন্য এত ব্যস্ত কেন? দুই হচ্ছে আপনি যে মেজরিটির কথা বলছেন, আপনি সংবিধান সংস্কার পরিষদই করেন আর যাই করেন, এই মেজরিটি তো বিএনপির থাকবে, ও তো যদি এটা না করতে চায় তখনও তো এটা বাতিল করতে পারবে। আপনারা কেন যে কাজ ওনারা করেন নাই এই সন্দেহ ওনাদের উপর চাপাচ্ছেন? সন্দেহ করি, ওনারা কি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন? ওনারা তো বলছেন যে 4টা বিষয়ে আপনারা গণভোট দিয়েছেন, এই 4টা বিষয় ওনারা পালন করবেন। সংবিধান সংস্কারটা উনি নিতে পারেন নাই কারণ আপনারাই মানে লার্নেড অ্যাডভোকেটরাই কেউ কেউ বলেছেন যে এটা আসলে নেওয়া যায় না, সংবিধানের রক্ষার শপথ নিয়ে সংস্কারের শপথ নেওয়া যায় না। আপনি একটু আপনার মন্তব্য করেন। আমার এটা কেমন কথা? তাহলে তারা আদেশটা মানছেন না। একজন অ্যাডভোকেট বা গ্রুপ অফ অ্যাডভোকেটের মতামতের ভিত্তিতে কোন আইনকে অমান্য করা যায়? কোন আইন যখন ইমপ্লিমেন্ট করার প্রক্রিয়ার মধ্যে যে স্কিম দেওয়া হয়েছে, ওই স্কিমটা কোনো ব্যক্তি বিশেষ কিংবা কোনো গ্রুপ বিশেষের কথার ভিত্তিতে আমি আপনাকে অমান্য করতে পারি? আপনি আইন সম্পর্কে ভালো ধারণা আছে, আমিও বলছি আপনাকে, একটা আইন যদি অসাংবিধানিক ঘোষণা করতে হয়, ইট মাস্ট বি ডিক্লেয়ার্ড বাই দি হাইকোর্ট ডিভিশন। যতক্ষণ উচ্চ আদালত একটা আইনকে অসাংবিধানিক ঘোষণা না করেছে ততক্ষণ আমরা সকলে মিলে কি এটা অসাংবিধানিক ঘোষণা করতে পারি? আচ্ছা, ছোট্ট একটু টেকনিক্যাল প্রশ্ন আমার জানার জন্য আমি একটু করে রাখি। যেহেতু গণভোট এবং এইটা একটা আদেশের মাধ্যমে, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এটা করা হয়েছিল, এখন এইটা যেহেতু পার্লামেন্ট এনাক্ট করে নাই, এটা আপনি বাতিল হয়ে যাবে না, নন ফাংশনিং হয়ে যাবে না? দ্বিতীয়টা, হ্যাঁ, একটা তো হলো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, এটি অর্ডিন্যান্স না, এটিকে আদালতে পার্লামেন্টে উপস্থাপন করার কোনো রিকোয়ারমেন্ট নাই। কিন্তু যেটি গণভোট অধ্যাদেশ, এটি পার্লামেন্টে উপস্থাপন করে 30 দিনের ভিতরে অনুমোদন করার রিকোয়ারমেন্ট আছে এস পার আর্টিকেল 93। যদি তাই হয়, তারা তো এখন বলছেন যে গণভোট অধ্যাদেশ তারা অ্যাপ্রুভ করবেন না, অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। যেহেতু তাদের মেজরিটি আছে, তারা প্রস্তাব করেছেন বিশেষ কমিটিতে গণভোট অধ্যাদেশ অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাওয়ার জন্য। আচ্ছা বলেন, গণভোট হয়ে গেল, 70 ভাগ মানুষ ভোট দিয়ে দিল, ভোট দিলে কি হবে তা
সেকশন 7-এ উল্লেখ করা হলো। সেকশন 7-এর এই কনসিকুয়েন্স কিছুই আপনি মানছেন না, না মেনে নিজে নিজে ডিক্লেয়ার করে দিচ্ছেন যে এটা হলো অসাংবিধানিক। কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে, কোন আদালত বলেছে অসাংবিধানিক? কোন আদালতে চ্যালেঞ্জ করেছেন? কোন বাংলাদেশের কোন সুপ্রিম কোর্টের কোন আদালত কি বলেছে অসাংবিধানিক? এই কাজ যারা করতে পারেন মানে সংবিধানের সন্দেহ জাগবে না? সংবিধানের নাই অর্থে অসাংবিধানিক বলা হচ্ছে আর কি, সংবিধানের নাই, তো সেটা তো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। সংবিধানী নাই অর্থে অসাংবিধানিক বলে আপনি বক্তব্য দিতে পারেন, আপনি কি অমান্য করতে পারেন? যেমন আপনি বক্তব্য দিতে পারেন, রাজনৈতিক বক্তব্য দিতে পারেন যে এটা অসাংবিধানিক। আপনি কি বলতে পারেন একটা আইন যেটা কার্যকর আছে, এই কার্যকর আইনকে আপনি বলতে পারেন যে এটা আমি মান্য করব না? কিসের জুড়ে বলছেন এটা? আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আদালতের ব্যাখ্যা অবশ্য প্রয়োজনীয় ছিল, কিন্তু আবার পাশাপাশি সংবিধানে নাই এরকম কোনো আইন, সংবিধানের সাথে সংঘাতপূর্ণ এরকম কোনো আইন আপনা আপনি বাতিল হয়ে যাবে, মানে এটা কখনো এক্সিস্টই করতো না এরকম ভাবে বাতিল হয়ে যাওয়ার বিধানটাও আছে, ঠিক না? আছে, কিন্তু কিন্তু যা কিছু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আপনি আইন করতে পারেন, আপনি মানে রাষ্ট্রপতি মাথায় পিস্তল ধরে এটা আমি বলতে চাই না, কিন্তু ধরেন আপনি রাষ্ট্রপতিকে বাধ্য করতে পারেন একটা আদেশ করতে, কিন্তু এটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় এটা আপনা আপনি বাতিল হয়ে যাবে না, মানে এটা এক্সিস্টই করতো না এরকমই একটা অবস্থা হবে না এটার? সেটা হলো তাহলে আপনাকে কোর্টে গিয়ে বলতে হবে যে দিস ল ইজ আলট্রা ভাইরাস দ্য কনস্টিটিউশন। সেইখানে যদি শুনানি হয়ে কোনো কোর্ট বলে ইয়েস দিস ইজ আলট্রা ভাইরাস দ্য কনস্টিটিউশন, অনলি দেন আপনি বলতে পারেন দিস ল ইজ আনকনস্টিটিউশনাল। কিন্তু তাকে আপনি করেছেন? ওকে, না করে আপনি কি করছেন? মেজরিটির জোর দেখাচ্ছেন। এই জন্য তো আমাদের অবিশ্বাস, আমরা অবিশ্বাস তো খামাকা করিনি। একটা আপনি যে বলছেন না যে একটা সেটেল ম্যাটারকে আনসেটেল যখন করা হয় তখন অবশ্যই একটা পার্টনার যদি এই কাজ করে আরেকটা পার্টনারের মধ্যে অবশ্যই সন্দেহের উদ্রেক হবে। সেটাই হয়েছে। আচ্ছা বেশ, মনে আপনার কাছ থেকে তো অনেক কিছু শিখি, আরেকটা টেকনিক্যাল জিনিস একটু জানতে চাই। সংবিধানের তো পরিবর্তন হয়েছে রাষ্ট্রপতির কিছু জারি করা অধ্যাদেশ এবং আদেশ দিয়ে, এই পরিবর্তনটাকে ইনকর্পোরেট করে কি কোনো সংবিধান ছাপা হয়েছে ইন্টারিমের আমলে প্রকাশ? মানে এটা কেন করা হয় না? এটা কেন মানে না ছাপা? এটা এখানে কোনো পরিবর্তন আনা হয় না। এখানে বলা হয়েছে ওকে, আমরা কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি, একমত হয়ে আমরা বলেছি এই এই বিষয়গুলো আমরা পরিবর্তন করব। পরিবর্তনটা কিভাবে করব এটা একটা আদেশের মাধ্যমে বলা হয়েছে এবং সেটা আমরা সংবিধান সংস্কার পরিষদে করব। সেই পরিষদকে বিএনপি এখন শপথ নিচ্ছে না, শপথ না নিয়ে বলছে, ব্যাখ্যা দিচ্ছেন সালাউদ্দিন সাহেব, ব্যাখ্যা দিচ্ছেন আমাদের বর্তমান ল মিনিস্টার, ব্যাখ্যা দিয়ে কি বলছেন? অথচ এই আইনগুলো প্রক্রিয়ার সঙ্গে ওনারা দুজনেই জড়িত ছিলেন। এখন কি আমরা ওনাদেরকে সন্দেহের চোখে দেখবো না? নিশ্চয়ই দেখবো। ওকে, আসলে তো কথা হইতেছে প্রক্রিয়া নিয়ে, আমরা একটু প্রক্রিয়ার মধ্যে আসি। সংবিধানে পরিবর্তনটা সংবিধানে মানে সংবিধান কোনো পরিবর্তন করা হয় নাই, সংবিধানটা অ্যাজ ইট ইজ আছে। সংবিধান পরিবর্তন তো করা হয়নি। ওকে, সংবিধান এজ ইট ইজ থাকলে যা কিছু মানে আপনি নির্বাচনে অংশ নিয়েছেন সংবিধান দিয়ে, আপনি এখন আদালতে আইন পরিচালনা করছেন সংবিধান দিয়ে, সংসদ পরিচালিত হচ্ছে সংবিধান দিয়ে, এখন এই সংবিধানে যা বলতে বিএনপি কিন্তু বাস্তবায়ন নিয়ে কোনো প্রশ্ন তুলতেছে না, বিএনপি বলতেছে প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। আপনারা সেই জায়গায় বিএনপিকে সুযোগটা দিচ্ছে না কেন? আপনারা প্রক্রিয়াটার ছাড়া বিএনপি কিন্তু আপনাদের এই জুলাই সনদে যা যা কিছু আছে, আপনাদের বলতেছে আমাদের সবার জুলাই সনদের যা যা কিছু আছে তা নিয়ে কিন্তু আসলে কোনো কথা বলতেছে না। বিএনপিকে এই সুযোগটা কেন দেওয়া হচ্ছে না? শুধু মানে প্রক্রিয়াটা হ্যাঁ এই জায়গাটা দুটো শব্দ দেখবেন, একটা শব্দ হলো সংবিধান অ্যামেন্ডমেন্ট আর একটা শব্দ হলো সংস্কার। রাইট, সংস্কারের পথে যখন আমরা হাঁটছি তখন অ্যামেন্ডমেন্টের চাইতেও একটু বাড়তি কিছু আমরা করতে যাচ্ছি, যেখানে বড় ধরনের কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে এগ্রিমেন্টের ভিত্তিতে। এই প্রস্তাবটাকে রিয়েলিটিতে আনতে গেলে, সংস্কার করার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে, পরবর্তীতে আদালতে উপস্থাপন করে অসাংবিধানিক ডিক্লেয়ার করার যে প্রবণতা আমাদের দেশে আছে, এইটার এগেনস্টে একটা সেফগার্ড হবে। এইটাকে মাথায় নিয়ে আমরা সংবিধান অ্যামেন্ডমেন্টের চাইতেও যেহেতু একটু বড় কিছু করার প্রস্তাব করা হয়েছে, ছুঁড়ে ফেলার প্রস্তাব না, কিন্তু অ্যামেন্ডমেন্টের চাইতেও একটু বড় কিছু করার প্রস্তাব করা হয়েছে, যেখানে এক ব্যক্তি দুইবারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে,
যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ওকে। একচ্ছত্র অধিকার প্রধানমন্ত্রী থাকবে না, দলীয় যেখানে প্রধান- উচ্চ কক্ষ নিম্ন কক্ষ গঠিত হবে, দলীয় প্রধান- যেখানে স্বাধীন দলীয় দলীয় সরকার প্রধান প্রধান। সরকার প্রধান হবেন না। এই বিরোধী যে দলের বড় 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 বিরোধী দলের প্রধান কি দলের প্রধান থাকতে পারবেন সংসদে? বিরোধী দলের প্রধান এখানে বিরোধী দলের প্রধানের ব্যাপারে কিছু বলা হয় নাই। কেন এটা? কারণ কারণ আমাদের সংবিধানে বিরোধী দলের প্রধানকে নিয়ে তো স্পেসিফিক কোনো আলোচনা ও নেই। আলোচনা নাই। আলোচনা- নির্বাচনী জোটের সহযোগী একজন এবং যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেই এনসিপির মুখপাত্র বলেছেন যে ডিপ স্টেট নাকি অন্তর্বর্তী সরকারকে 2029 পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল। আপনি সেই বক্তব্য প্রসঙ্গে কি মনে করেন? বাংলাদেশের ডিপ স্টেট আসলে কারা? আমি একই প্রশ্ন রতন ভাইকেও করতে চাই। আমি প্রথমে শিশির মনির আপনাকে একটু শুনতে চাই যে ডিপ স্টেট আসলে কারা কারা 2029 সাল পর্যন্ত? আমরা সংবিধানকে কাটাছেঁড়া করেছি, মার্শাল ল জারি করেছি, বাকশাল কায়েম করেছি, পার্লামেন্ট নির্বাচন হতে দেই নাই, রিগিং করেছি, আমিরাবি নির্বাচন করেছি, তত্ত্বাবধায়ক সরকার ডেভেলপ করেছি। এগুলো করে আমাদের দেশে আমরা রাজনৈতিক পট পরিবর্তনের সিস্টেমটাকে স্মুথ করতে পারিনি, ইলেকশন মেকানিজমকে স্মুথ করতে পারি নাই। ফলে বারবার আমরা দেখি বাংলাদেশের শাসন ব্যবস্থায় কয়দিন পরে পরে অ্যাক্সিডেন্ট হয়। কখনো কেউ বন্দুক নিয়ে আসে, কখনো কেউ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসে, কখনো কেউ ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আসে, কখনো কেউ 111 নিয়ে আসে। এগুলো কেন হয়? এগুলো হলো রাজনৈতিক নেতৃবৃন্দের সমস্যার সমাধানের পারস্পরিক বোঝাপড়ার অভাবের কারণে। যে সমস্ত পলিটিক্যাল ক্রাইসিস আমাদের দেশে হয়েছে তার মেজর দোষারোপ করতে চাই আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে। যদি আমরা এখানে ডেমোক্রেসিকে ইনস্টিটিউশনালাইজড করতে পারতাম তাহলে ডিপ স্টেটের প্রশ্ন আসতো না। ডিপ স্টেট সবসময় আনসার্টেন পজিশন খুঁজে, সেটেল পজিশনের ভিতরে ডিপ স্টেট হয় না। ডিপ স্টেট খুঁজে যেমন ক্ষমতার পট পরিবর্তন এভাবে যখন হয় তখন তো একজন চাইবে কাকে ইনফ্লুয়েন্স করবে কাকে ইনফ্লুয়েন্স করবে না। যার কাছে টাকা আছে সে টাকার লোভ দেখাবে, যার কাছে শক্তি আছে সে শক্তির লোভ দেখাবে, যার কাছে অস্ত্র আছে সে অস্ত্রের লোভ দেখাবে। এগুলোই, যার কাছে ডিপ্লোমেসি আছে সে ডিপ্লোমেসির লোভ দেখাবে। এগুলোই করতে চেয়েছে আমাদের সমাজে বিভিন্ন সময়। আমরা দেখেছি, আমি একটা ঘটনার একেবারে কাছে কাছে সাক্ষী। যখন 111 হয়েছিল তখন বিউটিনিস নামে একজন রাষ্ট্রদূত ছিলেন, আপনি জানেন সেটা। কে এম হাসান সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা ছিল। একদিন সকালবেলা বিউটিনিস কে এম হাসান সাহেবের বাসায় যান, সেখানে গিয়ে তাকে বলে আসেন স্পষ্ট নির্দেশনার আলোকে আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হবেন না। এবং এই কথা আমার লার্নির সিনিয়র বাংলাদেশের অনেক প্রথিতযশা ব্যারিস্টারদের একজন, তাকে তিনি সরাসরি বলেছেন যে আমাকে আমি এখানে একটু দুই পয়সা দিয়েই ব্যারিস্টার শিশির মনির, আসলে জাস্টিস কে এম হাসানের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। তিনি আমাকে অনেক স্নেহ করেন, মানে অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি রকমের স্নেহ করেন। আমি ওনাকে যতদূর পর্যন্ত জানি আপনাদের অনেকেরই শিক্ষকও তিনি, কারণ তিনি আইন বিভাগে। অবশ্যই একজন বিউটিনিসের কথায় সিদ্ধান্ত নেয়ার মতো লোক জাস্টিস কে এম হাসান না। না, আমি বলছি আপনাকে, আমি একটা উদাহরণ এবং নির্দেশের মতো করে জাস্টিস হাসানের ব্যক্তিত্বটাই এমন না যে বিউটিনিস গিয়ে তাকে নির্দেশনা দিতে পারবেন। না, আমি আপনাকে বলছি, আমি আপনাকে শেষ করি। আমি বলছি এই বিউটিনিসরা সুযোগ কেন পান? সুযোগ এই জন্য পান, আপনি তখন মনে আছে সেই সময় ডিপ্লোমেটদের দৌড়দৌড়ির কথা, সকালে এক জায়গায় বিকালে এক জায়গায় সন্ধ্যায়। ওই সময় আমি বিডি নিউজের নিউজ এডিটর, আমার অ্যাবসলিউটলি সবকিছু মনে আছে। সব মনে আছে কি কি এভরি সেকেন্ডে কত ডেভেলপমেন্ট হচ্ছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। আমি বলছি এই সুযোগগুলো কি করে পান? এই সুযোগগুলো তখনই পান যখন আমরা আমাদের রাজনৈতিক ক্রাইসিসকে নিজেরা সাংবিধানিক আইনের সীমার মধ্যে নিয়ন্ত্রণ করতে পারি না। তখন এই সমস্ত ডিপ স্টেট নামে কেউ টাকার অফার, কেউ অস্ত্রের অফার। আচ্ছা দেখেন তো 5ই আগস্টের পরে বাংলাদেশ মিলিটারি যে ভূমিকা পালন করেছে ট্রান্সফরমেশনের জন্য, এটাকে আপনি কি বলবেন? এই যে বাংলাদেশের মিলিটারি কিভাবে একটা সরকার যাবে, কিভাবে কিছু লোক ওখানে অংশগ্রহণ করবে, কিভাবে বাংলাদেশের মিলিটারি ভূমিকা নিয়ে আমাদের আসলে একটা লম্বা এবং খুবই নিরপেক্ষ আলোচনা হওয়া উচিত 5 আগস্টের আগে এবং পরে। আমি বাংলাদেশের মিলিটারিকে অনেক ধন্যবাদ দিব। তাদের ধরেন 5 আগস্টে আগে পরে আরো অনেক বেশি মানুষের হত্যা হইতে পারতো, খুন হইতে পারতো। আমার ধারণা, আমার সাথে তাদের কোনো আলাদা করে কোনো কথা না, আমার ধারণা বাংলাদেশে মিলিটারির কারণে এই হত্যাযজ্ঞ থামানো গেছে।
তারা ক্রাইসিস ম্যানেজ করেছে। এর পরে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে 8 তারিখের পর থেকে বাংলাদেশে যা কিছু ঘটছে তার জন্য দায় আমি ডক্টর ইউনূসকেই দিব। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের তখন আমি বলেছিলাম, আমার কাছে মনে আছে যে 1 সপ্তাহের মধ্যে আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সরকার না, কারণ উনি এমন অনেকগুলি কাজ করছেন যে কাজগুলির আমি কোনো মানে ব্যাখ্যা পাই না। উনি এর দায় কখনো আমলাদের দিচ্ছেন, কখনো মিলিটারিদের দিচ্ছেন, কখনো আপনাদের দিচ্ছেন যে রাজনীতিবিদরা আমাদের সমস্যা, কিন্তু এইটা মিলিটারিদের কার্যক্রম দিয়ে এটা ব্যাখ্যা করা যাবে না। মানে এইটা সিম্পলি মহিউদ্দিন ভাই, যদি আমরা আমাদের সমস্যার সঠিক সমাধান করতে পারি তাহলে কি আর তৃতীয় পক্ষের কোনো দরকার আছে? লাগবে না। কারণ আচ্ছা, আপনি একদম ঠিক কথা বলছেন, আপনাকে একদম ঠিক কথা বলছেন। কারণ ওই 111 হওয়ার আগে এইটাকে অনেকগুলি পত্রপত্রিকা বলছে যে ডায়লগ বিটুইন টু আব্দুলস, যেটা হচ্ছে আব্দুল মান্নান সাহেব এবং আব্দুল জলিল সাহেব, বিএনপি এবং আওয়ামী লীগের 2 সাধারণ সম্পাদক, অনেক লম্বা সময় ধরে তারা আলোচনা করছেন। আপনার মনে থাকবে, রতন ভাই তো নিশ্চয়ই মনে আছেই, কারণ রতন ভাই ট্রাম্প কার্ড নিয়ে অনেকগুলি কথা হয়েছে, সেই সময় অনেকগুলি। কিন্তু আমার প্রশ্ন বেশি শিশিমনির, এখন বাংলাদেশে ডিপ স্টেট আছে কিনা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিপ স্টেট কিনা? আমার মনে হয় আমাদের মতো আনসেটেলড পজিশন যে সমস্ত জায়গায় আছে পৃথিবীর, সব জায়গায় ডিপ স্টেটদের একটা সে থাকে। ওকে, এখন প্রশ্ন আসতে পারে আপনাদেরকে ডিপ স্টেট হারালো কিনা? ডিপ স্টেট আমি বলছি আপনাকে, এখন প্রশ্ন হলো ডিপ স্টেটটা কি? ডিপ স্টেট তো আমরা দেখতে পারি না, স্টেট তো দেখতে পারি। একটা পার্লামেন্ট আছে, একটা জুডিশিয়ারি আছে, একটা এক্সিকিউটিভ আছে। ডিপটা তো দেখতে পারি না, কারণ ইট ইজ ডিপ। এই জন্যই তো এটা ডিপ। এই যে ডিপ যেটা আমরা দেখতে পারি না, এটা বিভিন্নভাবে মেকানিজম করে। কখনো আর্থিক, কখনো হয় লবি, কখনো হয় একটা সিচুয়েশনকে এনজয় করে। যেমন ধরুন, আমরা একটা বিতর্ক করছি এখন, কোন প্রক্রিয়ায় অগ্রসর হব, আমরা একজন আরেকজনকে ব্লেম করছি, জুলাইকে নিয়ে কার কতটুকু কন্ট্রিবিউশন আসছে। এই প্রশ্নগুলো তো এখন না হলে ভালো হতো না? না, এখন এইটা দেখে এখনো ডিপ স্টেট আছে আপনি মনে করেন? যে না, আমি বলছি এই বিষয়টা দেখে কেউ না কেউ কোথাও না কোথাও খুশি হচ্ছে বলে মনে হয় না? আমার কাছে তো মনে হয় ওকে, যে এই বিষয়গুলো দেখে কেউ না কেউ কোথাও না কোথাও মুচকে হাসতেছে।